এখন অভিযোগ উঠছে ডাক্তারবাবুরা ঠিকঠাক চালায়নি। আচ্ছা দেখুন, স্যালাইনও ডাক্তারবাবু তৈরি করে না, সিস্টাররাও তৈরি করে না। স্যালাইন এবং অক্সিটোসিন এগুলো সবই সরকার যেখান থেকে এনে দেয়, সেখান থেকে নিয়ে আমাদের ডাক্তারবাবু বা সিস্টার যারা থাকে, নার্সিং স্টাফ দ্বারা দেয়। দেখবেন যে আমাদের রাজ্যে একাধিকবার এই স্যালাইন, ইনজেকশান, বিভিন্ন ওষুধ তার কোয়ালিটি নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে। আমি বলছি, আমরা কাজ করার ক্ষেত্রে দেখেছি সেই ওষুধের কোয়ালিটি অত্যন্ত পুর, এবং ডক্টর বা কোনো নার্সিং স্টাফের কাজ নয় আপনি কি স্যালাইন দিয়েছেন, কি ইনজেকশান দিয়েছেন। সরকার যে জিনিসটা সাপ্লাই দেবে সেটা নিয়েই নার্সিং স্টাফ বা ডাক্তারবাবুরা লেখে। পড়ুয়া মেয়ে ডিউটিরত অবস্থায় এইভাবে রেপ অ্যান্ড মার্ডার হয়, সেই রাজ্যের আর অন্য রাজ্য নিয়ে কথা না বলাটাই ভালো। এটা আমাদের কাছে লজ্জা। পশ্চিমবঙ্গের সারা গুগল সার্চ করলেও দেখা যাবে না এই ধরনের ঘটনা হয়েছে। এটা নজিরবিহীন। আবার যে ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিয়ে গণ্ডগোল, সেটারও আমার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এটা আমাদের লজ্জা ছাড়া আর কিছু নয়। পেশেন্টদের খুব বেশি মাথা ব্যথা থাকে না, তাদের মাথা ব্যথা থাকে আমার পেশেন্ট স্যালাইন চলেছে কি চলেনি, আর সেই স্যালাইন নিয়েই অভিযোগ। তারা স্যালাইনকেই প্রায়োরিটি ভাবে। এই যে আরএল স্যালাইন বা রিঙ্গার ল্যাকটেক্স স্যালাইন নিয়ে এত প্রশ্ন উঠছে, বিষাক্ত, যেখানে মানুষ মারা যাচ্ছে, 3 প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, এই বিষয় নিয়ে কি বলবেন? এই স্যালাইন যে আরএল স্যালাইন, মূলত বিষয়টা কি, জিনিসটা কি? আরএল এটা হচ্ছে রিঙ্গার ল্যাকটেট। এটা একটা স্যালাইন যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং ল্যাকটেটের সংমিশ্রণ। এইবার এই স্যালাইনের কাজ কি, কোনো বার্ন হলো বা কোনো ট্রমাটিক ইঞ্জুরি হলো, সেক্ষেত্রে ব্লাড লস হয়, সেই জায়গাটাকে রিপ্লেস করার জন্য এই রিঙ্গার ল্যাকটেট দেওয়া হয়। এছাড়া হচ্ছে ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট বা অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করতে গেলে আরএল ইউজ করা। এবার প্রসূতি রোগীদের কেন আরএল ইউজ করা হয়? দেখুন, প্রসূতি রোগী মানে যে সিজেরিয়ান সেকশন হয়েছে, সেকশন হওয়ার পরে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতে পারে। এই আরএলে থাকে ল্যাকটেট, যেটা ওটাকে কাউন্টার করে। এছাড়াও দেখা যাচ্ছে যে তারা তো সার্জারি পরে তখনই খেতে দেওয়া হয় না, তো সেক্ষেত্রে এই আরএলে কার্বোহাইড্রেট থাকে, তো এনার্জির কাজ করে, তো সেটা হেল্পফুল। কিন্তু যেটা হয়েছে, এই আরএল নিয়ে বিতর্ক হলো যে আমাদের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালে এই আরএলের সাপ্লাই যায়। কর্ণাটক গভর্নমেন্ট তারাও কিন্তু এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল দিয়ে আরএল সাপ্লাই নিয়েছিল, এবং দেখা গেছে কয়েকজন প্রসূতির সেখানে মৃত্যু হয়। তারা তদন্ত করে কিছু আরএলে কিছু গাফিলতি খুঁজে পেলে তারা সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটিকে যোগাযোগ করে, এবং আমাদের রাজ্যে যদি রেড করতে হয়, রাজ্যের ড্রাগ কন্ট্রোল অথরিটির সাথে একটা যৌথ উদ্যোগে তারা ডিসেম্বরে সম্ভবত একটা পার্টিকুলার ডেটে রেড করে ওই তাদের যেখানে প্রোডাকশন হাউস, সেখানে দেখা যায় যে তার গুণগত মান বা অন্যান্য বেশ কিছু জায়গায় গণ্ডগোল আছে, এবং সেটা ব্যান করে দেওয়া হয়। তাদের ওখানে যেমন ব্যান করা হয়, তেমনি হচ্ছে আমাদের এখানেও সেটা বলা হয়েছিল। কারণ আমাদের রাজ্য সরকারের বা আমাদের স্বাস্থ্য প্রশাসনের কখনো টনক নড়েনি, সেটা ব্যান করেনি। এই মাসের 7 তারিখে সম্ভবত একটা নোটিফিকেশান আসে, অফিসিয়াল নোটিফিকেশান কতটা কী এসেছিলো জানি না। তারা যেটা বলার চেষ্টা করেছে যে প্রিন্সিপাল এমএসবিকে জানানো হয়েছিল তারা কেন এটা ইউজ করেছে। দেখুন, আপনি এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো হসপিটাল হঠাৎ করে আপনি ব্যান করতে বললেন। এখন ব্যান করার পরে অল্টারনেটিভ স্যালাইন কি আপনি ব্যবস্থা করেছেন? আর গভর্নমেন্ট সেক্টরে তো এরকম তো নয় যে একটা ব্যান করালো সাথে সাথে আরেকটা স্যালাইন চলে এলো, তার টেন্ডার করতে হয়, তাকে নতুন করে রিকুইজিশন করতে হয়। তো সরকার দেখা যে তারা এই দুর্নীতিটা ঢাকার জন্য তারা কী করলো, ডিরেক্টলি চাপিয়ে দিচ্ছে এই প্রিন্সিপাল এমএসবিবিরা কেন চালিয়েছে। এখন অভিযোগ উঠছে ডাক্তারবাবুরা ঠিকঠাক চালায়নি। আচ্ছা দেখুন, স্যালাইনও ডাক্তারবাবু তৈরি করে না, সিস্টাররাও তৈরি করে না। স্যালাইন এবং অক্সিটোসিন এগুলো সবই সরকার যেখান থেকে এনে দেয়, সেখান থেকে নিয়ে আমাদের ডাক্তারবাবু বা সিস্টার যারা থাকে, নার্সিং স্টাফ দ্বারা দেয়। তো যে স্যালাইন ব্যান করেছে কর্ণাটক সরকার, স্বাস্থ্যের যে কোনো একটা জিনিস আপনার যেটা শরীরের হেলথ রিলেটেড, সেই জিনিস কর্ণাটকে ব্যান হওয়া মানে তো সারা পৃথিবীতে ব্যান হওয়া। তো আমাদেরই পশ্চিমবঙ্গ, আবার নামটাও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, আর কিভাবে পশ্চিমবঙ্গের নাম ডোবাবে? তারপরেও কি আমাদের স্বাস্থ্য ভবনের বা স্বাস্থ্য প্রশাসনের টনক নড়েনি? তারা যখন বলে গেল এখানে গাফিলতি রয়েছে, তারপরেও আপনারা এই স্যালাইনকে রাতারাতি কেন বন্ধ করেননি? অল্টারনেটিভ কেন হসপিটালে সাপ্লাই দেন? কালকে অভিযোগ উঠেছে যে একটা পেশেন্টের স্যালাইন না দেওয়ার জন্য তারা ডাক্তারদের এগেনস্টে বিক্ষোভ দেখিয়েছে। দেখুন, মেডিকেল কলেজ, আমি একটা মেডিকেল কলেজে চাকরি করছি, সেখানে যদি কোনো স্যালাইন বন্ধ করা হয়, আমরা হয়তো উল্টো দিকের দোকান থেকে একটা তারা তড়িঘড়ি আনতে পারবো। কলকাতায় সেই ফ্যাসিলিটিস আছে। আপনি ভাবুন তো, একটা প্রত্যন্ত গ্রাম যেখানে পিএইচসি, বিপিএইচসি, রুরাল সেন্টার
সেন্টার, সেখানে একদিনে একটা জিনিস বন্ধ করে তার অল্টারনেটিভ না দিয়ে সে হসপিটালগুলো কিভাবে চলবে? সেখানে তো পেশেন্ট এসে স্যালাইন না পেলে আপনাকে পিটিয়ে দেবে। সরকারি হাসপাতালে সরকার, হ্যাঁ, গরিব মানুষগুলোই আসবে। এবং তাদের দেখুন, হসপিটালে পেশেন্ট আসার পরে এমার্জেন্সিতে আমার এতদিনের অভিজ্ঞতায় বলে তাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে ডাক্তারবাবু কখন তাকে স্যালাইন চালাবে। অন্য 10টা ইঞ্জেকশন লাগলেও সেটা নিয়ে পেশেন্টদের খুব বেশি মাথা ব্যথা থাকে না, তাদের মাথা ব্যথা থাকে আমার পেশেন্ট স্যালাইন চলেছে কি চলেনি। আর সেই স্যালাইন নিয়েই অভিযোগ, তারা স্যালাইনকেই প্রায়োরিটি ভাবে। সেটা আমি বলবো না তারা ভুল ভাবে। দেখুন, অনেক ক্ষেত্রে যেমন কিডনি ডিজিজ, হার্ট ফেলিয়ার, কিছু কিছু ক্ষেত্রে স্যালাইন দেওয়ার নিয়ম নেই। তা সত্ত্বেও পেশেন্টরা এসে স্যালাইন না চালালে কিন্তু এমনও হয় যে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে, রেগে যায়, এরকম একটা পরিস্থিতি হয়। সেটা আমি বলবো না যে তাদের ভুল, তারা না জানাটাই স্বাভাবিক, কিন্তু পেশেন্টের তো একটা ম্যাক্সিমাম পেশেন্টেরই তো স্যালাইন দেওয়া লাগে। এই যে স্যালাইন ব্যবহার করার পরে এমনও হয়েছে অনেক প্রসূতি বলুন বা অনেক রোগী মারা গেছেন, কিন্তু সেগুলো খবরে আসেনি বা নজরে আসেনি। এক্স্যাক্টলি, এই স্যালাইনের এটা তো আগের প্রোডাকশান, যার গুণগত মান নিয়ে কথা হচ্ছে সেটা তো আগের প্রোডাকশান নিয়ে। তো সেই স্যালাইনগুলো হসপিটালে সাপ্লাই হয়েছে। আজকে প্রসূতি মারা গেছে বলেই কথাগুলো এতটা উঠেছে। তার কারণ কি, ম্যাটার্নাল মর্টালিটি রেট এটা ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্ট যায়, স্বাস্থ্য ভবনে মিটিং হয়, মিডিয়াতে নিউজ হয়, কত লোক কত কীভাবে মারা যাচ্ছে, তাকে সেখানে কোনো ওষুধের রিয়াকশান আছে কিনা, স্যালাইনের কোনো গাফিলতি আছে কিনা, সেগুলো কে তদন্ত করবে, কে কিভাবে বুঝবে? দেখুন, এটা কোনো ডক্টর বা কোনো নার্সিং স্টাফের কাজ নয় আপনি কি স্যালাইন দিয়েছেন, কি ইঞ্জেকশন দিয়েছেন। সরকার যে জিনিসটা সাপ্লাই দেবে সেটা নিয়েই নার্সিং স্টাফ বা ডাক্তারবাবুরা লেখে। এবং দেখবেন যে আমাদের রাজ্যে একাধিকবার এই স্যালাইন, ইঞ্জেকশান, বিভিন্ন ওষুধ তার কোয়ালিটি নিয়ে কিন্তু একাধিকবার প্রশ্ন উঠেছে। আমি বলছি, আমরা কাজ করার ক্ষেত্রে দেখেছি সেই ওষুধের কোয়ালিটি অত্যন্ত পুর, বা মার্কেটে যে ফেয়ার প্রাইস সব বা জেনেরিক ওষুধ, আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি যে ড্রাগ টেস্টিং ল্যাব দিয়ে এদের গুণগত মান পরীক্ষা করলে দেখা যাবে যে এদের কোয়ালিটি অত্যন্ত পুর। এবং এর আগে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা কিন্তু এই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল যে বাজারের এমন কিছু ওষুধ আছে যে ওষুধগুলোর কোনো কাজ হয় না, তার মানে কোনো ইনগ্রেডিয়েন্টস নেই, আর কিছু ওষুধের মানে তার কার্যক্ষমতা অত্যন্ত কম। তাহলে আপনি যদি সাবস্ট্যান্ডার্ড লেভেলের ওষুধ দেন, সেই পেশেন্ট কি সুস্থ হওয়া সম্ভব? এবং আমরা যারা ডক্টর বা নার্সিং স্টাফ, যারা হেলথ কেয়ার ওয়ার্কার, যারা ফ্রন্ট লাইনে কাজ করি, আমরা ওষুধ, সরকারি ওষুধ বারবার দিচ্ছি, ওষুধে কাজ হচ্ছে না। তুলনায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বারে বারে প্রশ্ন তোলে, বারে বারে কথা বলে না তো যে অন্যান্য রাজ্যের তুলনায় রেটিং ভালো। শুনুন, যে রাজ্যের একটা মেডিকেল কলেজে একটা পড়ুয়া মেয়ে ডিউটিরত অবস্থায় এইভাবে রেপ অ্যান্ড মার্ডার হয়, সেই রাজ্যের আর অন্য রাজ্য নিয়ে কথা না বলাটাই ভালো। এটা আমাদের কাছে লজ্জা। পশ্চিমবঙ্গের সারা গুগল সার্চ করলেও দেখা যাবে না এই ধরনের ঘটনা হয়েছে, এটা নজিরবিহীন। আবার যে ফার্মাসিউটিক্যালের স্যালাইন নিয়ে গণ্ডগোল, সেটারও আমার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। এটা আমাদের লজ্জা ছাড়া আর কিছু নয়। অন্য রাজ্য নিয়ে ক্রিটিসাইজ করার আগে আমি যখন অন্যের আঙুলে 2 আঙুল দিই না, আমার দিকে 3 আঙুল থাকে। যারা এই ক্রিটিসাইজগুলো করে তারা নিজের দিকে তাকিয়ে দেখুক তাদের রাজ্যের বিহাল দশা। আজকে যে বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারবাবুরা কোনো সিনিয়রের সাজেশান ছাড়া ওটি করতে পারবে না, সিনিয়র ডাক্তারবাবু কতজন আছে একটু বলুক তো সরকার, খুঁজে বের করুক কজন ফ্যাকাল্টি আছে। আমি বলছি যে ওই যে জুনিয়র ডাক্তারবাবুদের বলেছে তো তারা সিনিয়রের পরামর্শ ছাড়া ওটি করতে পারবে না, কজন সিনিয়র আছে? 2জন মিলে 20-25টা করে নাইটে সার্জারি করবে। দিন, আরও রিক্রুটমেন্ট করুন দেখি। এই নোটিশ ঠান্ডা ঘরে পড়ে যারা দিচ্ছে না, তারা একটু হসপিটালে এসে অপারেশন থিয়েটারে বসে দেখুক। আপনারা যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারের মানে বোঝায় 2জন সিনিয়র ফ্যাকাল্টি সারা রাত ভরে 20-25টা করে সার্জারি করবে। এটা কি বাস্তবে সম্ভব? এরপরে তো ভুল। এর 20-25টা যদি একটা মানুষকে, 2জন মানুষকে চাপ দিয়ে সার্জারি করানো হয় এবং এই পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের দিয়ে যদি বলা হয় তারা ডিরেক্টলি করতে পারবে না, এই স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে সেই সিস্টেম শুরু হয়, আমি বলছি আগামী দিন পশ্চিমবঙ্গে মানে মানুষ আরও সাফার করবে। কারণ ওটিটা করবে কে? বিষয় নিয়ে আপনারা দেখেছিলেন আর্যিকর ইস্যুতে বারে বারে বলেছিলেন স্বাস্থ্য সচিবের আপনারা চেয়েছিলেন পদত্যাগে, তার দাবি তুলেছিলেন। এবারে গতকাল দেখলাম মুখ্যমন্ত্রী নিজে বলছেন রুষ্ট হয়েছেন তার এই যে বিষয়টা ঘটেছে। আবারও কি আপনারা সোচ্চার হবেন? আচ্ছা, এই কথা আর কতবার আমরা বলবো? আমরা তো এত চিৎকার করে বললাম। স্বাস্থ্য সচিব তো আইএস অফিসার, ডাক্তার তো না। আপনি ডিএমই ডিএইচএসকে সরাতে পারেন, আপনি একজন হেলথ সেক্রেটারিকে সরাতে পারেন না। আর কেউ কি হেলথ সেক্রেটারিকে বলেছে সাসপেন্ড করতে? বলা হয়েছে সে একজন আইএস অফিসার, তাকে দরকার হলে সে যখন অত যোগ্য তাহলে তাকে চিফ সেক্রেটারি করে দেওয়া হোক।
রাজ্যে তো আরও আইএস অফিসার আছে, হোক না। তার আমলে অভয়াকৃতি, তার আমলে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের এই আরএল কেলেঙ্কারি, তার আমলে এই সুশান্ত রায়, সুদীপ্ত রায়, এই অভিক বিরূপাক্ষর এই সমস্ত কাণ্ড, তো তার কি নৈতিক দায় নিয়ে সেই জায়গা সরে যাওয়ার দরকার পড়ে না? আর সিআইডি তদন্ত, কিসের তদন্ত? তদন্ত তো অভিকের এগেনস্টে হয়ে 20টা না 22টা কমপ্লেন জমা হয়েছে। কি আপনি বলুন তো, আপনার জিজ্ঞাসা করবেন তো স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি, এ তো আরজি করের কেউ করেনি, না জুনিয়র ডাক্তারও করেনি, তদন্ত কমিটি স্বাস্থ্য ভবনের। কালকে যেটা বলছে যে জুনিয়র ডাক্তারবাবুরা নাকি ওটি করেছে, সিনিয়ররা ছিল না। আর আদৌ কতজন সিনিয়র ফ্যাকাল্টি আছে মিদনাপুর মেডিকেল কলেজে, সেইটা আগে আপনারা তদন্ত করুন। আপনারা একদিনের ভিতর বুঝে গেলেন ডাক্তারবাবুদের বিরাট ফল ছিল। দেখুন, এখন বলতে পারেন যে আপনি ডাক্তারবাবুদের কথা বলছেন না, যদি কেউ ভুল করে আমাদের ডাক্তারদের পক্ষ থেকে, আমি বলবো তার পানিশমেন্ট হোক। কিন্তু এটাও আমি বলবো যে স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি, সেই স্বাস্থ্য ভবনের গঠিত কমিটিই তো অভিকের এগেনস্টে অভিযোগ জমা করেছে, তাহলে স্বাস্থ্য ভবন আজও মানেনি। তাহলে আমরা কেন স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি এই যে জুনিয়র ডাক্তারদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আরএল কেলেঙ্কারিকে ধামাচাপা দেওয়ার জন্য, আমরাই বা কেন মানবো এটা? আগে আপনারা অভিকের অভিযোগটা মানুন, দেন আমরাও এটা মানবো, তার আগে আমরা মানছি না। আচ্ছা, কুণাল ঘোষ সরাসরি গতকাল বললেন যে জুনিয়র ডাক্তারদের, যে মন্তব্য আপনি করলেন, জুনিয়র ডাক্তাররা এই স্যালাইন ব্যবহার করছে। তো স্যালাইনটা কারা ব্যবহার করবে? স্যালাইনটা কি বাড়ির লোক ব্যবহার করবে? আপনি যে স্যালাইন দেবেন সেই স্যালাইন তো ব্যবহার করবে। জুনিয়র ডাক্তাররা করেছেন, এই মন্তব্যটাও করেছেন। আন্দোলনে সবাই ছিল, সব ডাক্তার ছিল। ডাক্তার মানে সে তো ট্রিটমেন্ট করবে। সেখানে যদি কোনো ওই জেডিএফের কোনো মেম্বার, সে তারা তো পিজিটি, মানে পার্ট অফ দি জেডিএফ, জুনিয়র ডক্টর ফ্রন্ট, এবং পশ্চিমবঙ্গে যত এই পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং আছে তারা তো সবই পার্ট অফ দি ডব্লিউবি জেডিএফ। তো তারাই তো ট্রিটমেন্ট করছে, তার মানে যারা বাকিরা ট্রিটমেন্ট করছে তারা সব ভুল করছে, এটা আপনি বলতে চাইছেন? মানে অদ্ভুত কথা বলার একটা নিয়ম থাকে, যা খুশি মনে আসে তাই বলে দিলাম যে আন্দোলন করেছি বলে স্যালাইন চালানো যাবে না। আরে স্যালাইনটা চালাবে কে? তাহলে উনি এসে চালিয়ে দিক, এটাই তো করতে পারে। উনি যখন এত কিছুই বোঝেন, তাহলে উনি এসে স্যালাইনটা চালিয়ে দিক, আর কি করবে? বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।